হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে যে ক্লাসটা করবো আমরা ক্লাস 9-এর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল 15 নম্বর অধ্যায়। এখানে তিনটে চ্যাপ্টার আছে। এই একটা চ্যাপ্টারে আবার তিনটা পার্ট আছে। প্রথম পার্টটাতে আছে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র সম্পর্কিত, দ্বিতীয় চ্যাপ্টার আছে ত্রিভুজ সম্পর্কিত এবং চতুর্থ চ্যাপ্টারটা আছে ট্রাপিজিয়াম সম্পর্কিত। তো আমরা যেহেতু প্রথম পার্টটা করবো অর্থাৎ 15.1 করবো, সেহেতু এখানে আছে শুধুমাত্র আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের যে সমস্ত সূত্র আমাদের লাগবে এই চ্যাপ্টারটাতে, সেটা আমরা প্রথমে জেনে নেব। তো তার আয়তক্ষেত্রের চিত্রটা কি ধরনের হয়? আয়তক্ষেত্রের চিত্র হয় অনেকটা এই ধরনের, যেখানে কোন একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয় এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, তাকে বলা হয় আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো হয় সমান। তাহলে এই বাহুটা যদি আমি ধরে নিই এ একক, তাহলে নিশ্চয়ই তার বিপরীতে যে বাহুটা আছে সেটাও হয়ে যায় এ একক। এই বাহুটা যদি ধরে নিই বি একক, তাহলে তার যে বিপরীত বাহুটা আছে সেটাও হয়ে যায় বি একক। তাহলে আমাদের বাহু এখন হচ্ছে একটা এ একটা বি। এখান থেকে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা, ক্ষেত্রফল এবং কর্ণটা কি, যেটা এটা হয় এ বি সি ডি। তাহলে এ বি সি ডি ত্রিভুজ চতুর্ভুজের দুটো বাহু হচ্ছে একটা এ একক এবং একটা হচ্ছে বি একক। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা হয়ে যায় কি 2 ইন্টু এ প্লাস বি, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। তাহলে এটা হয়ে গেল আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি আছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চলে আসে এ ইন্টু বি বর্গ একক, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। এবং এবিসিডি চতুর্ভুজের আয়তক্ষেত্রে যদি কর্ণ এটা হয়ে যায়, তাহলে কর্ণের একটা সূত্র আছে, সেটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ সমান হয়ে যায় √a² প্লাস b² একক, অর্থাৎ দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থ সেটা স্কয়ার একক হয়ে গেল। তাহলে আয়তক্ষেত্রে এই ধরনের সূত্র লাগবে। একটা হচ্ছে পরিসীমা, যেটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। একটা হচ্ছে ক্ষেত্রফল, যেটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর হচ্ছে কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার। একইভাবে আমাদের বর্গক্ষেত্রে যে সূত্রগুলো আছে সেগুলো জানতে হবে আগে। তাহলে একটা বর্গক্ষেত্র যদি এই ধরনের হয়, এ বি সি ডি, তাহলে বর্গক্ষেত্র কি, যে চতুর্ভুজে প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহু কি ধরনের আছে, সমান আছে এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাকে বলা হবে বর্গক্ষেত্র। তাহলে প্রত্যেকটা বাহু হয়ে যাবে সমান। তাহলে আমরা ধরে নেব যে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক, তাহলে প্রত্যেকটা এ একক হবে। তাহলে সেক্ষেত্রে বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা ইজিক্যাল টু 4a একক বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজিক্যাল টু
এ স্কোয়ার বর্গ একক, অর্থাৎ বাহু যেটা থাকবে সেটাকে বর্গ করে দিলে হয়ে যাবে। আর হচ্ছে কর্ণ, কর্ণ যদি এই ধরনের হয় তাহলে কর্ণ সূত্র কি? বর্গক্ষেত্রে কর্ণ ইজিক্যাল টু বাহু রুট ওভার 2 একক। তাহলে এই ধরনের প্রথম যে পার্টটা আছে অর্থাৎ 15.1 এ যে পার্টগুলো আছে, যে অঙ্কগুলো আছে, সেখানে শুধুমাত্র আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র এই সম্পর্কিত আছে এবং সূত্রগুলো এগুলোই লাগবে। তাহলে আমাদের একে একে অঙ্কগুলো করতে হবে। এখানে বসে দেখি, অন্য 0.1 3 নম্বর যে অঙ্কটা আছে এখানে বলেছে যে বিরাটি মহাজাতি সংঘের আয়তাকার একটা মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে 4:3। মাঠটির চারদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়, তাহলে মাঠের ক্ষেত্রফলটা কত? তাহলে এখানে যে মাঠটা আছে সেটা হচ্ছে একটা আয়তাকার মাঠ। তাহলে মাঠটা যদি এই ধরনের হয়, আয়তাকার মাঠ মানে হচ্ছে এই বাহুটা যা হবে এই বাহুটাও তা হবে, এবং আয়তাকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া আছে 4:3। তাহলে আমরা ধরে নেব যে মাঠের দৈর্ঘ্য হচ্ছে, তাহলে মনে করি মাঠের দৈর্ঘ্য ইজিক্যাল টু 4x মিটার এবং প্রস্থটা হচ্ছে 3x মিটার। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে পরিসীমাটা কত চলে আসবে? তাহলে অতএব মাঠটির পরিসীমা ইজিক্যাল টু, পরিসীমা সূত্র হচ্ছে কি, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। এই ক্ষেত্রে দৈর্ঘ্যটা আমরা ধরে নিয়েছি 4x, তাহলে বলতে হলো 4x প্লাস প্রস্থটা ধরে নিয়েছি 3x, তাহলে হয়ে গেল 3x মিটার ইজিক্যাল টু 2 ইনটু 3x প্লাস 4x প্লাস 3x ইজিক্যাল টু হচ্ছে 7x মিটার ইজিক্যাল টু হলো 14x মিটার। তাহলে আমাদের আয়তাকার যে মাঠটা আছে তার দৈর্ঘ্য হচ্ছে 4x, প্রস্থ হচ্ছে 3x, এটা ধরে আমাদের পরিসীমাটা চলে আসলো 14x মিটার। এবার এখানে একটা কথা বলে দিয়েছি যে মাঠটা যখন চারদিকে একবার ঘুরে আসছে তখন পথ অতিক্রম করতে হচ্ছে 336 মিটার। তাহলে যদি কোনো একটা জায়গা থেকে চারদিকে ঘুরে আবার সেই জায়গায় চলে আসে, মানে আসলে তার পরিসীমাটা বের করছে, পরিসীমাটা তাহলে এখানে দেওয়া আছে আয়তক্ষেত্রে 336 মিটার। তাহলে আমরা যে পরিসীমাটা বের করেছি তার সাথে যে পরিসীমাটা দেওয়া আছে সেটা নিশ্চয়ই সমান আসবে। তাহলে প্রশ্ন অনুসারে আমাদের পরিসীমা বের গেছে 14x, তাহলে 14x ইজিক্যাল টু 336, এখান থেকে x এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে 14 x এর সাথে কি হয়েছে, গুণ হয়েছে, ওইদিকে চলে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আর x ইজিক্যাল টু 336/14 और x ইকুয়াল টু 24। তাহলে আমাদের x এর মান পেলাম হচ্ছে 24, কিন্তু আমাদের বাহু আয়তক্ষেত্রের বাহু যে দুটো ধরেছিলাম, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ যে ধরেছিলাম সেটা ছিল একটা হচ্ছে 4x, একটা হচ্ছে 3x। তাহলে অতএব
মাঠটির দৈর্ঘ্য ইজিক্যাল টু আমাদের 4x ছিল, 4 × x অর্থাৎ x এর মান আছে 24, তাহলে 4 × 24 মিটার সমান সমান 96 মিটার। এবং প্রস্থটা পেয়ে যাব, প্রস্থ ইজিক্যাল টু 3 × 24 মিটার অর্থাৎ 72 মিটার। তাহলে আমাদের আয়তাকার মাঠের দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি। এবার এখানে চেয়েছে শুধুমাত্র আয়তাকার মাঠের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে ক্ষেত্রফল কি জানা আছে আমাদের? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে অতএব মাঠটির ক্ষেত্রফল, তাহলে আয়তাকার মাঠের ক্ষেত্রফল আমাদের জানা আছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এখানে দৈর্ঘ্য হচ্ছে কত? 96 মিটার ইনটু 72 মিটার, তাহলে এত বর্গ মিটার ইজিক্যাল টু 6912 বর্গ মিটার। তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে গেল যে মাঠটির ক্ষেত্রফল হচ্ছে 6912 বর্গ মিটার। তারপরে পরের অঙ্কটা কি বলেছে? বলেছে প্রতি বর্গ মিটারে 3.50 টাকা হিসাবে সমর্থের একটি বর্গাকার মাঠ চাষ করতে মোট খরচ হয় 1400 টাকা। তার প্রতি মিটারে 8.50 টাকা হিসাবে জমিটির 4 ধার একই উচ্চতা তার দিয়ে বেড়া দিতে কত টাকা খরচ হবে? আসলে বেড়া দিতে খরচ হবে বলতে কি, তাহলে তার পরিসীমাটা বের করতে হবে। তাহলে পরের অঙ্কটা কি আছে? বর্গক্ষেত্র আছে। বর্গক্ষেত্রে প্রতি বর্গ মিটার খরচ হিসেবে একটা মোট খরচ দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমাদের মোট ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। কিভাবে বেরোবে? এখানে দেওয়া আছে যে 3.50 টাকা খরচ হচ্ছে প্রতি বর্গ মিটারে, মানে 3.50 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। তাহলে 1 টাকা খরচ হয় 1/3.50 বর্গ মিটারে। তাহলে টোটাল যে টাকা আছে অর্থাৎ 1400 টাকা, 1400 টাকা খরচ হয় 1400/3.50 বর্গ মিটারে। মানে তাহলে মোট যে ক্ষেত্রফলটা আছে বর্গক্ষেত্রে সেটা বেরিয়ে যাবে। তাহলে এখানে দশমিক বসানোর জন্য এখানে দশমিক দুটো সংখ্যা থাকার জন্য এখানে 100 উঠে গেল। তাহলে এটা ক্যালকুলেশন করে হয়ে যাবে 400 বর্গ মিটার। তাহলে মাঠটার মোট ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেছি। এবার বলেছে তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে মাঠটির পরিসীমা বের করা। তাহলে এখানে মাঠটা বর্গাকার মাঠের ক্ষেত্রফলটা হচ্ছে 400 বর্গ মিটার। তাহলে যদি আমরা ধরে নিই যে বাহুটা, তাহলে এখান থেকে ক্ষেত্রফল থেকে আমাদের বাহুটা বের করতে হবে। তাহলে মনে করি মাঠটির বাহু ইকুয়াল টু a মিটার। তাহলে বাহু যদি a মিটার হয় তাহলে মাঠটির ক্ষেত্রফল চলে আসে a স্কয়ার বর্গ মিটার। তাহলে অতএব a স্কয়ার ইকুয়াল টু 400 বা a ইকুয়াল টু √400 বা a ইকুয়াল টু প্লাস মাইনাস 20। এর মান চলে আসে, একটা হচ্ছে প্লাসের মান আছে, একটা হচ্ছে মাইনাসের মান। কিন্তু যেহেতু আমাদের কোনো মাঠের
বাহু কোনো সময় নেগেটিভ হয় না, সেই জন্য আমাদের এখানে ঋণাত্মক যে সংখ্যাটা আছে অর্থাৎ -20 আছে সেটা আমরা নেব না, আমরা নেব হচ্ছে প্লাসের মানটা, পজিটিভ মানটা। তাহলে বর্গক্ষেত্রের বাহুটা চলে আসলো 20 মিটার। তাহলে অতএব মাঠটির বাহুর দৈর্ঘ্য 20 মিটার। তাহলে পরিসীমা কত চলে আসবে? অতএব মাঠটির পরিসীমা ইজিক্যাল টু পরিসীমা কত? 4 × 20 মিটার সমান 80 মিটার। এবার এখানে বলেছে যে 1 মিটারে 8.5 টাকা যদি খরচ হয় তাহলে মোট যে পরিসীমাটা আছে অর্থাৎ 80 মিটারে কত টাকা খরচ হবে, তাহলে কি করে দিতে হবে? শুধুমাত্র গুণ করে দিতে হবে। তাহলে অতএব বেড়া দিতে মোট খরচ ইজিক্যাল টু 80 × 8.50 টাকা ইজিক্যাল টু তাহলে 680 টাকা। তাহলে আমাদের মোট যে খরচটা আসলো সেটা বেড়ে গেল। তারপর আমরা দেখবো বলছে সুহাসের আয়তাকার জমির ক্ষেত্রফল হচ্ছে 500 বর্গ মিটার। যদি জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটা একটা বর্গক্ষেত্র হয়ে যায়, তাহলে সুহাসের জমির দৈর্ঘ্য এবং প্রস্থটা কত? তাহলে প্রথমে বলেছে এটা একটা আয়তাকার জমি যার ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে কি বলেছে যে একটা আয়তাকার জমি আছে যার ক্ষেত্রফল হচ্ছে 500 বর্গ মিটার। এবার জমিটার দৈর্ঘ্যটা কিছুটা কমাচ্ছে এবং প্রস্থটা বাড়াচ্ছে। তাহলে আমাদের যেহেতু এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া নেই, তাহলে আমরা ধরে নেব যে মনে করি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে x মিটার এবং আয়তাকার মাঠের প্রস্থটা হচ্ছে y মিটার। তাহলে অতএব আয়তাকার মাঠের ক্ষেত্রফল তাহলে কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য × প্রস্থ অর্থাৎ x × y। তাহলে xy বর্গ মিটার। তাহলে অতএব যেহেতু বইয়ে এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা দেওয়া আছে, তাহলে xy ইকুয়াল টু 500। তাহলে এখান থেকে x এর মান হয়ে যায় 500/y। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। আবার বলেছে যে যদি জমিটির দৈর্ঘ্যটাকে 3 মিটার কমালে এবং প্রস্থটাকে যদি 2 মিটার বাড়ানো হয় তাহলে জমিটা একটা বর্গক্ষেত্র হয়ে যায়। তাহলে আগে দৈর্ঘ্য ছিল x মিটার, তাহলে যদি 3 মিটার আমি কমিয়ে দিই অর্থাৎ 3 মিটার কমিয়ে জমিটির দৈর্ঘ্য ইকুয়াল টু, তাহলে আগে ছিল দৈর্ঘ্য হচ্ছে x মিটার, এবার 3 মিটার কমে নিয়েছে, মানে কি করে দেবো? মাইনাস করে দেবো। তাহলে x - 3 হয়ে যাবে মিটার, এত মিটার। এবং প্রস্থটা ছিল y মিটার, কিন্তু এখন কি বলেছে যে 2 মিটার বাড়িয়ে দেওয়া হয়েছে মানে কি? তাহলে যোগ হয়ে যাবে। তাহলে 2 মিটার বাড়ালে জমিটির প্রস্থ ইকুয়াল টু, তাহলে আগে ছিল y মিটার, এখন 2 মিটার বাড়িয়ে দিয়েছি, তাহলে এত মিটার। তাহলে
যখনই দৈর্ঘ্য প্রস্থ এটা চলে আসছে তখন বলেছে জমিটা আর আয়তক্ষেত্র থাকছে না, জমিটা হয়ে যাচ্ছে বর্গক্ষেত্র। এবার আমাদের জানা আছে যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহু সমান মানে কি, তাহলে এটার সাথে এটা সমান হয়ে যাবে। তাহলে অতএব লিখতে পারা যাবে তাহলে অতএব x - 3 y + 2, মানে জমিটা যেহেতু এখন বর্গক্ষেত্র হয়ে গেছে তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু সমান হয়, তার জন্য হয়ে গেল x - 3 y + 2। এখান থেকে x y + 2 আর -3 দিকে গেছে +3 আর x y + 5, এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। আমাদের 1 নম্বর সমীকরণে আবার x একটা মান ছিল, 2 নম্বর সমীকরণে x মান বের করেছি, তাহলে 1 এবং 2 এর তুলনা করে দেব। তাহলে 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই, তুলনা। তাহলে 1 নম্বর সমীকরণ ছিল x = 500 y আর তাহলে y + 5। তাহলে এখান থেকে আমাদের y এর মানটা বের করতে হবে। তাহলে গুণ করে হয়ে যাবে y² + 5y = 500 और y² + 5y, এটা চলে আসে দিকে 500 = 0। তাহলে এখানে আমাদের মধ্যবর্ত বিশ্লেষণ করে অর্থাৎ মিডল ফ্যাক্টর করে y এর মানটা বের করতে হবে। তাহলে y² + 25y - 20y - 50 = 0। তাহলে এখান থেকে y কমন নিয়ে নেব, তাহলে হয়ে যাবে y + 25 - 20 কমন নিয়ে y + 25 = 0। আবার তাহলে y + 25 * y - 20 = 0। তাহলে চলে আসবে কি x + 25 = 0, সেখান থেকে x - 25 আর x - 20 = 0, সেখান থেকে x = 20। সরি y আসবে আসলে তাহলে y - 20 যদি 0 হয় তাহলে y = 20 আর এখানেও y। তাহলে y এর আমরা কিন্তু দুটো মান পেয়েছি, y এর একটা মান পেয়েছি হচ্ছে -25, y এর একটা মান পেয়েছি 20। তাহলে এই ক্ষেত্রে আমাদের মাইনাসের মানটা নেব না প্লাসের মানটা নেব, যেহেতু একই লজিক যে জমির প্রস্থ মাইনাস বা ঋণাত্মক হতে পারে না, সেই জন্য আমরা এই যে -25 যে মানটা আছে সেটা নেব না, আমরা প্লাসের মানটা নেব। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থটা পেয়ে গেলাম আমরা হচ্ছে 20 মিটার। তাহলে অতএব জমিটির প্রস্থ হচ্ছে 20 মিটার এবং জমিটির দৈর্ঘ্য হচ্ছে 20 + 5 মিটার সমান হচ্ছে 25 মিটার। তাহলে এটা এসেছে যে জমিটির দৈর্ঘ্য প্রস্থ কত, তাহলে জমিটির দৈর্ঘ্য বেরিয়ে গেল হচ্ছে 25 মিটার, প্রস্থ বেরিয়ে গেল হচ্ছে 20 মিটার।
এরপরে এখানে বলেছে যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার এবং প্রস্থ হচ্ছে 20 মিটার। বাগানটির ভিতরের দিকে সমান চারিদিকে একটা রাস্তা আছে, যা প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হয়। তাহলে বলেছে রাস্তাটা কত চওড়া আছে। তাহলে এখানে প্রতি বর্গ মিটারে খরচ দিয়ে মোট খরচ দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমাদের রাস্তার যে ক্ষেত্রফল আছে সেটা বেরিয়ে যাবে। তাহলে কি বলেছে, আয়তাকার একটা বাগান আছে, তাহলে এরকম আয়তাকার একটা বাগান আছে, বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 14 মিটার, প্রস্থ দেওয়া আছে 12 মিটার। তো বলেছে যে ভিতরের দিকে সমান চওড়া বিশিষ্ট একটা রাস্তা আছে, যার প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ। তাহলে এখান থেকে আমাদের রাস্তার ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল ইজিক্যাল টু রাস্তার ক্ষেত্রফল কত চলে আসলো 1380 বাই 20 ইজিক্যাল টু এইবার এই যে মাঠটা আছে বলছে ভিতরের দিকে সমান চওড়া বিশিষ্ট একটা রাস্তা আছে, তাহলে ভিতরের দিকে মানে কি, তাহলে এইরকম বরাবর ভিতরের দিকে সমান চওড়া, দৈর্ঘ্য থেকে যে যতটুকু চওড়া হবে প্রস্থ থেকেও ততটুকুই দূরত্ব হবে, অর্থাৎ চওড়া হবে। বলছে এইরকম একটা রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেছি 69 বর্গ মিটার। তাহলে বলছে রাস্তা যে আছে সেটা কতটা চওড়া আছে। তাহলে আমরা মনে করি রাস্তাটি x মিটার চওড়া। তাহলে যদি এই চওড়াটুকুটা হচ্ছে x মিটার, তাহলে আমাদের বাগানের যে দৈর্ঘ্যটা আছে 14 মিটার, অর্থাৎ 14 মিটার বলতে কি, তাহলে এইখান থেকে এইটুকুটা হচ্ছে 14 মিটার, কিন্তু ভিতরের রাস্তাটুকু কিন্তু একটু বাদ হয়ে গেছে, বাগান থেকে রাস্তাটুকুটা বাদ হয়েছে। কতটা বাদ হয়েছে, এই দিকে x মিটার বাদ হয়েছে এবং এই দিকেও x মিটার বাদ হয়ে গেছে। তাহলে এখানে তাহলে আমাদের কত হবে, রাস্তা সহ ক্ষেত্রফলটা বের করে নেবো। রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে 14 ইন্টু 12 বর্গ মিটার, যেটা হচ্ছে 168 বর্গ মিটার। এবার তাহলে রাস্তা যে বাদে তাহলে দৈর্ঘ্যটা কত চলে আসবে, তাহলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যটা আগে ছিল হচ্ছে 14 মিটার, কিন্তু এখন দুই দিক থেকে x করে বাদ হয়েছে, মানে এখানে x মিটার বাদ হয়েছে, আবার এখানেও x মিটার বাদ হয়েছে, তাহলে টোটাল বাদ হয়েছে আসলে 2x মিটার। তাহলে 14 মাইনাস 2x মিটার, এটা হচ্ছে রাস্তা বাদের দৈর্ঘ্যটা। একইভাবে রাস্তা বাদে বাগানের যে প্রস্থটা আছে সেটা কি হবে, প্রস্থটা আগে ছিল হচ্ছে 12 মিটার, কিন্তু এখানেও x মিটার বাদ হয়ে গেছে, আবার এখানে x মিটার বাদ হয়ে গেছে, তাহলে 2x মিটার বাদ হয়েছে, তাহলে 12 মাইনাস 2x মিটার। তাহলে এটা চলে আসলো বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে বাগানের দৈর্ঘ্য প্রস্থ যদি এটা হয়ে যায় রাস্তা বাদে, তাহলে বাগানের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে এটা, তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা কত হবে, তাহলে একইভাবে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল ইজিক্যাল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 14 মাইনাস 2x ইন্টু 12 মাইনাস 2x বর্গ মিটার। তাহলে এটা হচ্ছে এই ক্ষেত্রফলটা হচ্ছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। আবার রাস্তা সহ আমাদের ক্ষেত্রফল বের করে রেখেছি 168। তো তাহলে যদি আমরা রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে যে ক্ষেত্রফলটা আছে সেটা যদি মাইনাস করে দিই, তাহলে আসলে কি রাস্তার যে ক্ষেত্রফলটা আছে সেটা থাকে, যেটা হচ্ছে আসলে 169 বাগানের
মোট যে ক্ষেত্রফলটা আছে সেটা হচ্ছে 168 এবং সেখান থেকে রাস্তা বাদে যে ক্ষেত্রফলটা সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাবো বাগানের ক্ষেত্রফলটা যেটা দেওয়া আছে 69। তাহলে প্রশ্ন অনুসারে কি লিখতে পারা যাবে? প্রশ্ন অনুসারে বাগানে রাস্তা সহ বাগানের মোট ক্ষেত্রফল অর্থাৎ 168 মাইনাস রাস্তা বাদে যে ক্ষেত্রফলটা দেওয়া আছে অর্থাৎ 14 মাইনাস 2x ইন্টু 12 মাইনাস 2x। তাহলে এটা হলো রাস্তা বাদে ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে বাগানের ক্ষেত্রফলটা অর্থাৎ 69। তাহলে এখানে আমাদের গুণ করে দেবো বা 168 মাইনাস, তাহলে 14 দিয়ে এটা গুণ করে দিলে 168 মাইনাস 28x আবার মাইনাস 2x দিয়ে এটা গুণ করে দিলে মাইনাস 24x মাইনাস এবং মাইনাসে প্লাস 4x এর স্কয়ার ইকুয়াল টু 69। তাহলে এখান থেকে যে মাইনাসটা আছে সেই মাইনাসটা আমাদের গুণ করে দিতে হবে বা 168 মাইনাস 168, তাহলে এখানে হয়ে যাবে প্লাস 28x প্লাস 24x মাইনাস 4x স্কয়ার। 69 টাকা আমরা এদিকে নিয়ে চলে আসতে হয়ে যাবে মাইনাস 69 ইকুয়াল টু 0। তাহলে 168 কেটে গেল বা মাইনাস 4x স্কয়ার প্লাস 52x মাইনাস 69 ইকুয়াল টু 0। এখানে আমরা মাইনাস দিয়ে আবার গুণ করে দেবো, তো যে প্লাস x স্কয়ার মাইনাস 52x প্লাস 69 ইকুয়াল টু 0। তাহলে এখানে মিল ফ্যাক্টর করতে হবে, তাহলে হয়ে যাবে 4x স্কয়ার মাইনাস 46x মাইনাস 6x প্লাস 69 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কমন নেব হচ্ছে 2x বা 2x কমন নিলে পড়ে থাকে হচ্ছে 2x মাইনাস 23 মাইনাস 3 কমন নিলে 2x মাইনাস 23 ইকুয়াল টু 0। তাহলে 2x মাইনাস 23 ইন্টু 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে অতএব 2x মাইনাস 23 ইকুয়াল টু 0 অথবা 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এই ক্ষেত্রে x ইকুয়াল টু হচ্ছে 23/2, তাহলে ইকুয়াল টু 11.5 এবং এক্ষেত্রে বা x ইকুয়াল টু 3/2 সমান 1.5। তাহলে এই ক্ষেত্রে আমাদের x এর দুটো মান আছে এবং দুটোই হচ্ছে পজিটিভ, তাহলে আমরা কোনটা মানটা নেব? যেহেতু বাগানের প্রস্থটাই দেওয়া আছে হচ্ছে 12 মিটার, এবার 12 মিটার বাগানের 11.5 মিটার যদি রাস্তা হয়ে যায় তাহলে বাগানের প্রস্থটা কি হয়ে যাবে? একদম খুবই নগণ্য হয়ে যাবে। সেই জন্য আমরা এই মানটা না নিয়ে নেব হচ্ছে এই মানটা অর্থাৎ 1.5। তাহলে অতএব রাস্তাটি 1.5 মিটার চওড়া। তাহলে হয়ে গেল। তোমরা বাড়িতে এর পরবর্তী অঙ্কগুলো একটু চেষ্টা করবে।